ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। একদিনে রেকর্ড মৃত্যু 153, শনাক্ত 8,500 ছাড়িয়েছে। অক্সিজেন সংকটের আশঙ্কা। লকডাউনেও সড়কে যানবাহনের চাপ, অকারণে বের হচ্ছে অনেকে। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ, কর্তৃপক্ষের নির্দেশ বলে দায় সারছেন সবাই। বৃষ্টি থাকবে আরও কয়েকদিন, বাড়ছে নদ নদীর পানি, আকস্মিক বন্যার আশঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, চিড়িয়াখানায় বিক্রি হচ্ছে চিত্রা হরিণ, দাম প্রায় 70,000 টাকা, লালন পালনে মিলছে পরামর্শ। করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড 153, খুলনা বিভাগে 51 ও ঢাকা বিভাগে 46 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 15,000 ছাড়ালো। একদিনে শনাক্ত 8,661, যা এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। দৈনিক সংক্রমণ হার 29% ছুঁয়েছে। এদিকে রোগী বাড়লে অক্সিজেন সংকটের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। করোনা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। সারা দেশে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে সমানতালে। রোগীর চাপ হাসপাতালগুলোতে, সংকটাপন্ন রোগীর সংখ্যাও বাড়ছে প্রতিদিন। নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানান, দেশে করোনা পরীক্ষায় কিট ও অক্সিজেন সংকট নেই। তবে রোগী বাড়লে পরিস্থিতি পাল্টে যাবার আশঙ্কা রয়েছে। করোনায় ভারতে আটকে পড়া বাংলাদেশিরা সপ্তাহে 3 দিন অনুমোদিত 6টি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করতে পারবে বলেও জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে। ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকগণ অনুমোদিত স্থলবন্দর সমূহ বেনাপোল, আখাউড়া, বুড়িমারি, হিলি, দর্শনা ও সোনা মসজিদ বন্দর দিয়ে সপ্তাহে 3 দিন, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশ করতে পারবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 1 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত এই আদেশটি বলবৎ। এদিকে করোনায় 24 ঘন্টায় 153 জনের মৃত্যু হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। মৃতের সংখ্যা 15,065। একদিনে শনাক্ত হয়েছে 8,661। মোট শনাক্ত 9,44,917। নতুন 4,698 জন সহ সুস্থ হয়েছে 8,33,897। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 28.99%। সুস্থতা কমে হয়েছে 88.25 এবং মৃত্যু 1.59%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 51 ও ঢাকা বিভাগে 46 জন, চট্টগ্রাম ও রংপুর বিভাগে 15 জন করে এবং রাজশাহীতে 12 জনের মৃত্যু হয়েছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনা সহ 13 জেলায় একদিনে 110 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী, খুলনায় শনাক্তের হার বেড়েছে, বিভিন্ন জেলায় মৃত্যু বাড়ছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। খুলনা বিভাগে গত 24 ঘন্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড 32 জন। নতুন করে বিভাগে শনাক্ত হয়েছে 1,304 জন। এ নিয়ে করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের 10 জেলায় মোট শনাক্ত হয়েছে 60,564 জন, আর আক্রান্ত হয়ে মারা গেছেন 1,214 জন। করোনায় কুষ্টিয়ায় 13 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন 6 জন। ঝিনাইদহে করোনায় 2 জন ও উপসর্গে মৃত্যু 4 জনের। নতুন আক্রান্ত 113 জন। চুয়াডাঙ্গায় 4 জন করোনায় ও 4 জন উপসর্গে মারা গেছেন। আক্রান্তের হার 38.68%। সাতক্ষীরায় করোনা আক্রান্ত 5 জনের মৃত্যু হয়েছে। এ জেলায় শনাক্তের হার 40%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে 24 ঘন্টায় আরও 12 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল, বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। মৃত 6 জনের বাড়ি রাজশাহী। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের 3 জন, নাটোরের 1 জন, নওগাঁর 1 জন ও পাবনার 1 জন।
করোনায় বগুড়ায় মারা গেছেন ৬ জন, জেলায় আক্রান্তের হার ৩৬.১%। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে ৬ জন করোনা আক্রান্ত সহ ১১ জন মারা গেছেন। আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন ২২ জন। রংপুর বিভাগে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৩ জন, উপসর্গে ২ জন মারা গেছেন। বরিশাল বিভাগের ৬ জেলায় শনাক্ত ৩৪৩ জন। করোনায় ঠাকুরগাঁওয়ে ৭ জন মারা গেছে। রত্না জামান, একুশে টেলিভিশন। চলমান এক সপ্তাহের লকডাউনের চতুর্থ দিনে রাস্তায় বেড়েছে যানবাহন। তবে রাস্তায় বের হলেই বিভিন্ন চেকপোস্টে পড়তে হচ্ছে জেরার মুখে। তৎপর আছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী। অকারণে বের হওয়া ব্যক্তি আর যানবাহনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। দীপু শিকদারের রিপোর্ট। সকাল থেকেই রাজধানীতে বেড়েছে মানুষের চলাচল। প্রাইভেট কার, পিকআপ, রিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন গত কয়েকদিনের তুলনায় বেশি। মোড়ে মোড়ে চেকপোস্ট আর সেনাবাহিনীর টহল, সবখানেই জেরার মুখে পড়তে হচ্ছে বাইরে বের হওয়া ব্যক্তি আর যানবাহনকে। আজিমপুর এলাকায় দেখা গেছে এমনই চিত্র। যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, কোঅর্ডিনেশন মিটিংও হয়েছে আমাদের, সেখানে আমরা তাদেরকে বলেছি যে তারা একটু দায়িত্ব নিতে, আর সবচেয়ে বড় কথা কি ব্যক্তি সচেতনতা বৃদ্ধি করতে পারে। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও মনিটরিং করা হচ্ছে। জনগণের মাঝে এই আইনের প্রতি একটা শ্রদ্ধা আছে, কিছু কিছু অশ্রদ্ধা থাকবে, যেটা সময় লাগবে। যাদের মধ্যে অশ্রদ্ধাটা ছিল তাদেরকে আমরা কার্যকর করার জন্য যেই ব্যবস্থা নেওয়ার দরকার, জায়গা ভেদে ফাইন, জায়গা ভেদে গ্রেফতার, জায়গা ভেদে সতর্ক, সব ধরনের কার্যক্রম করেছি। বাড্ডা ইউলুপ এলাকার চিত্র। ওই এলাকায় ছিল যানবাহনের চাপ। চেকপোস্টে জেরার সম্মুখীন লোকজন বেশিরভাগই জরুরি পরিষেবায় কর্মরত। ঢাকার থেকে ভুলতা যাচ্ছি, ভুলতা মিলে। পুলিশ বলছে বের হওয়া বেশিরভাগ যানবাহন আর মানুষ লকডাউনের আওতামুক্ত। তবে বিনা কারণে যারা বের হবেন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। সবসময় মহাসড়ক বা বড় যে রাস্তাগুলো সেগুলোতে আমাদের কার্যক্রম বেশি থাকে, কিন্তু এবার আমরা মনে করছি যে ফিডার রোডে যারা চা খাওয়ার জন্য বা আড্ডা দেওয়ার জন্য, খোশ গল্প করার জন্য যারা ঘুরে বেড়ান, যাদের কোনো আসলে বাইরে আসার কোনো যৌক্তিক কারণ নেই, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে উত্তরা সহ বিভিন্ন এলাকায় লকডাউনের নির্দেশ অমান্যকারীদের জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। যারা বিধিনিষেধ অমান্য করেছে এরকম প্রায় 7 শতাধিক লোককে আমরা আইনের আওতায় এনেছি এবং প্রায় 6 লক্ষাধিক টাকা আমরা জরিমানা করেছি। নগরীর বিভিন্ন জায়গায় নির্দেশ অমান্যকারীদের জেল জরিমানা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে লকডাউনের চতুর্থ দিনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা। বিধিনিষেধ অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হচ্ছে জরিমানা। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে পুলিশ ও র্যাব ছাড়াও রাজশাহীতে সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছে। এছাড়াও 18টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানে সড়কগুলো ফাঁকা। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সকাল থেকেই অনেকটা ফাঁকা। বন্ধ দূরপাল্লার সব যানবাহন। চলাচল করছে কিছু লেগুনা ও ব্যাটারি চালিত অটোরিকশা। বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে 18টি ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক সহ জেলার 20টি চেকপোস্ট বসিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচলে নজরদারি করছেন। ময়মনসিংহে অধিকাংশ সড়ক একেবারেই ফাঁকা। কিছু কিছু মালবোঝা ট্রাক ও রিকশা চলাচল করছে। কাঁচা বাজার, ওষুধ ও খাবার দোকান ছাড়া সব মার্কেট বন্ধ। টাঙ্গাইলের বিভিন্ন পয়েন্টে 54টি চেকপোস্ট বসানো হয়েছে। বিধিনিষেধ অমান্যকারীদের জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। বগুড়ায় সড়কের মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্টে তল্লাশি করা হচ্ছে। গাইবান্ধায় জেলা প্রশাসনের গঠিত 54টি মোবাইল টিম মাঠে কাজ করছে। এদিকে লকডাউনে মংলার জীবনযাত্রা স্বাভাবিক, মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। নদী পারাপার বন্ধ থাকার কথা থাকলেও নৌকায় গাদাগাদি করে যাত্রী পারাপার করছে। প্রশাসনের নজরদারিও নেই কোথাও।
রত্না জামান, 21 টেলিভিশন। করোনা মহামারীতে সরকারি নির্দেশনাকে তোয়াক্কা না করেই চলছে কারিগরি ও মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণ। সব ধরনের প্রশিক্ষণ বন্ধের নির্দেশ থাকার পরও 250 জন শিক্ষকের প্রশিক্ষণ অব্যাহত রেখেছে ঢাকা পলিটেকনিক্যাল, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ও মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। প্রশিক্ষণার্থীদের মধ্যে অন্তত 12 জন শিক্ষক করোনায় আক্রান্ত হয়, আতঙ্কিত অন্যরা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। শিক্ষকদের মান উন্নয়নে গেল 1 জুলাই থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের 250 জন শিক্ষক নিয়ে শুরু হয় প্রশিক্ষণ। এরপর করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 27 জুন সব ধরনের প্রশিক্ষণ স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু সরকারের নির্দেশ অমান্য করে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, টিচার্স ট্রেনিং কলেজ ও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। ট্রেনিং ক্লাসে গিয়ে দেখা যায় কোনো ধরনের স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই। বিশেষ করে টিচার্স ট্রেনিং কলেজে ক্লাসরুমে গাদাগাদি করেই ক্লাস করছেন তারা। এর আগে আরেক ট্রেনিংয়ে আমি এসে করোনা আক্রান্ত হয়ে গেছিলাম। করোনা আক্রান্ত হওয়ার পরে যখন আমি বাড়ি ফিরি, তো আমার পরিবারের আরও 2 সদস্য করোনায় আক্রান্ত হয়। যে লোকজন আছে তারা প্রতিদিন টেস্ট করতেছে এবং 1-2 করে পজিটিভ আসতেছে। সরকারি প্রজ্ঞাপন থাকার পরও কেন প্রশিক্ষণ তার সদুত্তর দিতে পারেনি কেউ। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবসময় আমরা বাধ্য। আমাদের যেহেতু প্রশিক্ষণটা শুরু হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, এবং আমি যেটা শেষ, তো তাদের নির্দেশ ছাড়া শেষ করার সুযোগও নাই। পাশেই ঢাকা পলিটেকনিক, সেখানেও চলছে ক্লাস। তবে 21-এর ক্যামেরা দেখেই ক্লাস বন্ধ। এখানকার শিক্ষার্থীরাও আতঙ্কিত। সিভিল গ্রুপ থেকে 8 জন আক্রান্ত হয়েছে, মেকানিক্যাল থেকে 1 জন, আমাদের পাওয়ার গ্রুপ থেকে 1 জন। এ নিয়ে মুখ খুলতে রাজি নন কলেজ অধ্যক্ষ। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি, তারপরে ওটা আমি নির্দেশিত হয়ে কাজ করছি। আগারগা মহিলা পলিটেকনিকেও ক্লাস করছেন শতাধিক শিক্ষিকা। তবে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও গেট খোলা হয়নি। এ বিষয়ে কথা বলতে কারিগরি ও মাদ্রাসা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব আমিনুল ইসলাম খানকে মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এখনই প্রশিক্ষণ বন্ধ করার দাবি প্রশিক্ষণার্থীদের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আষাঢ়ের শেষ দিকে বৃষ্টি হচ্ছে সারা দেশে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিন এই বৃষ্টি অব্যাহত থাকবে। আকস্মিক বন্যা হতে পারে রংপুর, লালমনিরহাট সহ বিভিন্ন জায়গায়। আগামী 5 দিনের মধ্যে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী এনামুর রহমান। সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। পুরো আকাশ ছেয়ে আছে কালো মেঘে, দেখা নেই সূর্যের। আকাশ ভেঙে সকালবেলাতেই নামে মুষল বৃষ্টি, কোথাও কোথাও দেখা দেয় জলাবদ্ধতা। রোববার দুপুর 12টা পর্যন্ত রাজধানীতে 41 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি থাকবে। ভারী বর্ষণে আগামী 2 দিনের মধ্যে উত্তরাঞ্চলের লালমনিরহাট, নীলফামারী ও রংপুরে আকস্মিক বন্যা হতে পারে। এই বৃষ্টিটা আগামী দিনও থাকবে, থেমে থেমে বৃষ্টিটা হবে ভারতের আসাম এবং উত্তর পশ্চিম দিকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। অলরেডি বৃষ্টি হচ্ছে এবং আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু বাংলাদেশ একটা নিচু সমতল জায়গা, এই পানি যাওয়ার অন্যদিকে পথ নেই। এই পানিটা বে অফ বেঙ্গলে আমাদের বাংলাদেশের উপর থেকে চলে যায়। নদ নদীর পানি বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন সব রকম প্রস্তুতি আছে মোকাবেলার। তিস্তা সহ ওদিকে 10টি নদীর পানি বাড়ছে এবং ব্রহ্মপুত্রের উজানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এগুলো ইতিমধ্যে নদীর পানি বাড়া শুরু করেছে এবং আগামী 5 দিনের মধ্যে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পূর্বাভাস তিনি দিয়েছেন, অর্থাৎ বন্যার সৃষ্টি হবে। এদিকে রংপুর, রাজশাহী, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে আবহাওয়া অধিদপ্তরের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উত্তর সিটিতে 60টি ডিজিটাল কোরবানির পশুর হাট, অর্থ লেনদেন হবে ব্যাংকের মাধ্যমে। লালমনিরহাটে তিস্তার ভাঙন, নদীগর্ভে বিলীন বসতভিটা, আবাদি জমি।
আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সরকারের সমালোচনাকারী বিএনপি এবং এনজিও ব্যক্তিত্বদের করোনার এই সময়ে মানুষের পাশে খুঁজে পাওয়া যায় না বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালের জন্য হাইফ্লো ক্যানুলা সহ চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাংলাদেশে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে, এনজিও আছে। করোনার আগে এবং করোনাকালীন সময়েও সরকারের সবসময় সমালোচনায় ব্যস্ত থাকে এবং তাদের কেউ কেউ বিশেষজ্ঞ বলে দাবি করে, তাদের কাউকে কিন্তু এখন আর করোনার সময় খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপি সহ তার মিত্ররা প্রথম দফা ঢেউয়ের সময় তাদেরকে কিছু ফটো সেশন করতে দেখা গেছে। এখন ফটো সেশনও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা দেশে দূরবীন দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোরবানির পশু বেচা কেনায় ডিএনসিসি ডিজিটাল হাটের উদ্বোধন করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 60টি অনলাইন মার্কেট প্লেস থেকে ঘরে বসে পছন্দের পশু কিনতে পারবেন নগরবাসী। পশু কেনা বেচায় যাতে ক্রেতা বিক্রেতারা প্রতারিত না হন সেজন্য লেনদেন হবে ব্যাংকের মাধ্যমে। অনলাইন হাটগুলোর মাধ্যমে কমপক্ষে 1 লাখ গরু বেচা কেনার প্রত্যাশা করা হচ্ছে। রিয়াজ সুমনের রিপোর্ট। হাটবাজারে করোনার সংক্রমণ বাড়ে, তাই কোরবানির পশু কেনায় সশরীরে হাটে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নগরবাসী যাতে ঘরে বসেই পছন্দের কোরবানির পশু কিনতে পারেন সেজন্য চালু হলো ডিএনসিসির ডিজিটাল হাট। এই হাটের আওতাধীন 60টি অনলাইন মার্কেট প্লেসে মিলবে কোরবানির পশু। স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম ভার্চুয়ালি এই হাটের উদ্বোধন করেন, যাতে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ সংশ্লিষ্টরা। পশুর হাটে যে সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছি এই বছরও আমরা পারবো বলে আমার বিশ্বাস। ডিজিটাল হাটের কারণে করোনার সংক্রমণ থেকে সুরক্ষা পাবে নগরবাসী। একই সাথে তারা কোরবানির পশু সহজে কিনতে পারবেন বলেও আশা ডিএনসিসি মেয়রের। 1 লক্ষ লোককে যদি আমরা আজকে ডিজিটালের মাধ্যমে গরুটা বিক্রি করতে পারি, তাহলে মিনিমাম 5 লক্ষ লোক কিন্তু গরুর হাটে যাবে না। আমরা কন্টামিনেশন থেকে আমরা রক্ষা করতে পারবো। করোনাকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই উদ্যোগের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা। করোনা যাতে কম না ছড়ায় যত সম্ভব, সেই ক্ষেত্রে অনলাইন হাট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসন্ন কোরবানির জন্য আমাদের প্রায় 1,19,00,000 গবাদি পশু প্রস্তুত আছে। প্রত্যেকটি জেলায় নির্দেশনা দিয়েছি যে ডিজিটাল কোরবানির হাট নামে একটা করে প্ল্যাটফর্ম যেন জেলায় জেলায় করা হয়। তবে অনলাইন হাটের পশু কেনা বেচায় মানুষ যাতে প্রতারণার শিকার না হন সেদিকে নজর দেওয়ার দাবি ব্যবসায়ীদের। প্রতারণার ঘটনা এড়াতে পশু কেনা বেচার অর্থ ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি হবে বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসাটাকে যেন প্রতারিত কেউ না হয়, আমাদের কাস্টমাররাও যেন এবং আমাদের যারা কিনবেন তারাও। গ্রাহক তার চাহিদা অনুযায়ী পণ্য পেয়েছেন, এটা নিশ্চিত হওয়ার পর এসক্রো অ্যাকাউন্ট থেকে টাকাটা রিলিজ হবে। নগরবাসী চাইলে কোরবানির পশু জবাই করে মাংস বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলেও জানান ডিএনসিসির মেয়র। কোরবানির জন্য দেওয়া যায়। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দেশে কোরবানির জন্য 1,19 লাখ পশু রয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সমর রেজাউল করিম। খামারিদের আর্থিক সুরক্ষা নিশ্চিতে কোরবানির পশু আমদানি থেকে বিরত থাকার আহ্বান তার। আর বছর জুড়ে প্রোটিনের চাহিদা মেটাতে গবাদি পশুর উৎপাদন আরও বৃদ্ধির পরামর্শ অর্থনীতিবিদদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনা মহামারীর এই কঠিন সময়ে কড়া নাড়ছে ঈদুল আজহা। ধর্মপ্রাণ মুসলমানরা সাধ্যমতো পশু কোরবানি দিয়ে থাকেন এই ঈদে। কয়েক বছর আগেও ভারতীয় গরুর মাধ্যমে কোরবানির পশুর চাহিদার অনেকটা পূরণ হতো, কিন্তু ভারত থেকে এখন আর তেমন গরু আসছে না। আর এই সুযোগ কাজে লাগাচ্ছেন স্থানীয় খামারিরা। শিক্ষিত জনগোষ্ঠীর একটি অংশ ঝুঁকছেন পশুপালনে, গড়ে তুলছেন মানসম্পন্ন বড় বড় খামার। আমাদের খামার থেকে যারা গরু নিচ্ছেন, যারা আমাদেরকে রিকোয়েস্টটা করে, আমরা তাদেরকে যেটা করছি, আমাদের খামারে একটা জায়গা আমরা আগে বরাদ্দ করি। এই জায়গাটার ভিতরে আমরা সুন্দর মতো একটা সেট আপ দিই যেন গরুগুলোকে ওখানে প্রসেস করা যায়। এসব খামারিদের কল্যাণে পশু উৎপাদনে বাংলাদেশ অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে প্রায় 73 লাখ ছাগল, ভেড়া আর 45.5 লাখ গরু মহিষ কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। কোরবানির পশু ক্রয়ে কোনো ধরনের সমস্যা হবে না বলে আশা করছেন প্রাণী সম্পদ মন্ত্রী। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা অবশ্যই
কোরবানিতে অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে তাদের জন্য আমরা প্রায় 1,19,00,000 পশু প্রস্তুত রেখেছি। কোনোভাবেই যাতে বাইরের কোনো পশু বাংলাদেশে না আসে সে ব্যাপারে আমরা কঠোর, কারণ বাংলাদেশে যারা পশু উৎপাদন করছেন তাদের অনেক ব্যয় করে পশু উৎপাদন করতে হয়। সরকারের নীতি সহায়তা এবং খামারিদের চেষ্টায় কোরবানির পশুর চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। পশুর উৎপাদন আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য এই অর্থনীতিবিদের। আমরা যেটা স্বয়ংসম্পূর্ণতার কথা বলছি সেটা হচ্ছে কোরবানির সময় আমাদের স্বয়ংসম্পূর্ণ। প্রোটিনের সাপ্লাইয়ের দিক থেকে এখনো আমাদের ব্যাপক ঘাটতি আছে এবং আমাদের উৎপাদন আরো অনেক বাড়তে পারে। বাংলাদেশের মাংসর কোয়ালিটি ভালো, বাংলাদেশের মাংসের জন্য প্রিমিয়াম প্রাইস দেওয়া হয়, কাস্টমাররা দিতে রাজি আছে এবং সেই কারণে বাংলাদেশের গরুর চাহিদাটা বেশি। করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে হাটে কোরবানির পশু ক্রয় বিক্রয় নিরুৎসাহিত করছে সরকার। পশুর হাট যাতে এক জায়গায় সবাই একত্রিত না হয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নদী ভাঙনে নিঃস্ব হতে চলেছেন লালমনিরহাটের তিস্তাপাড়ের মানুষ। অতিবৃষ্টি ও উজানের পানিতে পানি বাড়তে শুরু করায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। গেল কয়েকদিনে নদীগর্ভে চলে গেছে শতাধিক বসতভিটা ও কয়েকশো বিঘা আবাদি জমি ও ফলবাগান সহ নানা স্থাপনা। ভাঙনে দিশেহারা নদীপাড়ের সহস্রাধিক পরিবার। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। করিম শেখ গেল 3 দিনে নদীতে বিলীন তার 10% বসতভিটা ও 2 বিঘা আবাদি জমি। সব হারিয়ে নিঃস্ব আদিতমারির চৌরাহা গ্রামের এই কৃষক। তার মতো অবস্থা এখন অনেকেরই। তিস্তার পানি বাড়তে থাকায় জেলার প্রায় 20টি স্থানে ভাঙন শুরু হয়েছে। সদর উপজেলার চর গোকুন্ডা, কলোনি গোকুন্ডা, আদিতমারির কুটিরপাড়া, চৌরাহা সহ বিভিন্ন স্থানে ভাঙন তীব্র হয়ে উঠেছে। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নিরাপদ স্থানে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, বাবা মার স্থান, আমাদের মাঠ অনেকগুলো মনে কর বিলীন হয়ে গেছে নদীতে। জায়গা জমি সব বিলীন হয়ে গেছে, আমার নিঃস্ব হয়ে গেছি। চেয়ারম্যান মেম্বার আমাদের মুখে চায় না, 2000 বস্তা দিচ্ছে, তার তো নদী আটক হয় না। আমরা এখন কি বুদ্ধি করি? সবাই এসে বলে যে বাদ দেবো, এখান করবো, কিন্তু যে পানি যখন শুকিয়ে যায় কারো কোনো খোঁজ খবর থাকে না। নদীপাড়ের লোকজন নিজ উদ্যোগে বালুর বস্তা ফেলে এবং পাশের পাইলিং তৈরি করে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন। খোলা আকাশের নিচে আমরা আছি, আমাদের কোনো খোঁজ খবর নেয় না। দয়া করে আমার বানটা একটু বান দিলে হয়, আমার নদীর গর্ভে থাকলে হয় বা সব জায়গায় সেখানে যদি বাড়ি করলে হয়, সেখানে আরামে থাকলে হয়। ভাঙনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বরাদ্দ পেলে কাজ হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। বাস্তব অবস্থার নিরিখে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করি, সেই রিপোর্টের আলোকে আমাদের যে অনুমোদন পাওয়া যায় সেইভাবে আমরা কাজগুলো বাস্তবায়ন করি। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তিস্তাপাড়ের বাসিন্দাদের। রত্না জামান, 21 টেলিভিশন। শেরপুরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এছাড়া গাইবান্ধার 3টি নদের পানি বেড়ে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শেরপুর উপজেলার নকনা উপজেলার 3টি ইউনিয়নের আরও অন্তত 20টি গ্রাম নতুন করে বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। নকলায় ভোগাই নদীর তীরে দেখা দিয়েছে ভাঙন, তবে ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উজানের পানি কমেছে। এদিকে গাইবান্ধার 4 উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া 3টি নদের পানি বেড়ে চলেছে। 165টি চরের নিম্ন এলাকায় পানি বেড়েছে। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য 65 টন আম উপহার পাঠিয়েছেন। দুপুরে বেনাপোল চেকপোস্টের নোম্যান্স ল্যান্ডে প্রধানমন্ত্রীর পাঠানো উপহারের আমের প্যাকেট ভারতে নিযুক্ত কলকাতার রাজনৈতিক প্রথম সচিব সানিউল কাদেরের কাছে হস্তান্তর করা হয়। এর আগে সকালে বেনাপোল স্থলবন্দরে উপহারের আম এসে পৌঁছে। আম হস্তান্তরের সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, বাংলাদেশি সহ 43 অভিবাসন প্রত্যাশী নিখোঁজ। 85 আরোহী নিয়ে ফিলিপাইনের সামরিক বিমান বিধ্বস্ত, 15 জনকে জীবিত উদ্ধার।
সন্ধ্যা 7:21 সংবাদে। তিউনিসিয়ার সমুদ্র উপকূলে ইউরোপ অভিবাসী জাহাজ ডুবে বাংলাদেশি সহ 43 অভিবাসী নিখোঁজ হয়েছে। লিবিয়া থেকে রওনা করা ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ওই জাহাজে আরও 84 আরোহীকে উদ্ধার করা হয়েছে। তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট জানায়, ডুবে যাওয়া ওই জাহাজে বাংলাদেশ, মিশর, সুদান ও ইরিত্রিয়ার নাগরিকরা ছিল। তারা লিবিয়া থেকে ওই জাহাজে করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় তা ডুবে যায়। এদিকে তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উদ্ধার করা অভিবাসীদের বয়স 3 থেকে 40 বছর পর্যন্ত। উদ্ধারকৃতদের খাবার ও পানীয় জল সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিপণনে পাশে দাঁড়িয়েছে খুলনা বিসিক। দেশজুড়ে চলমান কঠোর লকডাউনের মধ্যেও আয়োজন করেছে ভিন্নধর্মী এক অনলাইন মেলা, যাতে পণ্য বিক্রির সুযোগ পেয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা। মেহেদী হাসানের রিপোর্ট। লকডাউনে স্থবির গোটা দেশ, তবে অর্থনীতির স্বার্থে খোলা শিল্প কারখানা, কিন্তু অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ। এমন পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ভিন্নধর্মী আয়োজন খুলনা বিসিকের। পণ্য বিপণনে চলছে 15 দিনের অনলাইন মেলা। ক্রেতা বিক্রেতা সবাই অংশ নিচ্ছেন অনলাইন প্ল্যাটফর্মে। পণ্য পছন্দ করে অর্ডার দিলে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে যাচ্ছে ক্রেতার ঠিকানায়। অংশগ্রহণকারীরা বলছেন, চলমান করোনা সংকটে এ ধরনের উদ্যোগ নতুন করে স্বপ্ন দেখাচ্ছে তাদের। বিসিক থেকে আমি প্রণোদনার লোনটা নেওয়ার পরে আমার সর্বমোট আমি বেবি ড্রেস তৈরি করেছি 150 পিস। গতকালকে আমার অনেক বড় একটা সেল হয়েছে। পণ্যটা যে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, যে অনলাইন মেলা উপলক্ষে এটা অনেক আর পরিচিতি পাচ্ছে। আমার যে প্রোডাক্ট গুলি আছে এই সম্পর্কে মানুষজনের অনেক বেশি আগ্রহ বেড়েছে। এর আগে গত 1 জুলাই উদ্বোধন করা হয় এই মেলার। খুলনা বিসিক কর্তৃপক্ষ বলছে, নিজেদের উৎপাদিত পণ্য বেচাকেনার মাধ্যমে করোনাকালে ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক ঝুঁকি কমানোই অনলাইন মেলার প্রধান উদ্দেশ্য। আপনার যে ক্রিয়েটিভিটি, আপনার ইনোভেটিভনেস নিয়ে যে প্রোডাক্টটি তৈরি করলেন, সেটির প্রসার, এই প্রোডাক্টটাকে ছড়িয়ে দেওয়া, বিভিন্ন মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, যে আপনি একজন উদ্যোক্তা, আপনি একটা স্পেশাল প্রোডাক্ট তৈরি করেছেন, তখন আপনি সেই প্রোডাক্টের যদি কোয়ালিটি থাকে, আপনি হাজার হাজার লোকের কাছ থেকে আপনি অর্ডার পাবেন। আগামী 15 জুলাই পর্যন্ত চলবে খুলনা বিসিকের এই অনলাইন মেলা। এখনো পর্যন্ত 85 জন ক্ষুদ্র উদ্যোক্তা অনলাইনে পণ্য প্রদর্শন করেছেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। ই-কমার্স প্ল্যাটফর্ম ধামাকাশপিং.com চালু করেছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা। এখন থেকে ধামাকা শপিং এর ক্রেতারা পণ্য ডেলিভারির পর মূল্য পরিশোধ করতে পারবেন। এর ফলে আরও বেশি ক্রেতা তাদের পণ্য সহজেই কিনতে পারবেন। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় ই-কমার্স খাতের শৃঙ্খলার জন্য প্রণীত নীতিমালা অনুযায়ী ক্যাশ অন ডেলিভারির সেবা চালু করা হয় বলে জানান প্রতিষ্ঠানের সিইও সিরাজুল ইসলাম রানা। এবারে আন্তর্জাতিক খবর। কমপক্ষে 85 আরোহী নিয়ে ফিলিপাইনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার দক্ষিণাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল কিরিলিতো সোবেজানা নিশ্চিত করেছেন। C-130 নামের ওই সামরিক বিমানটির ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত 15 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বিমানটি সুলু প্রদেশের জোলো-দ্বীপের একটি বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন। আরও বেশি মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছেন উদ্ধারকর্মীরা। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা জানায়, নাবলাস শহরের দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে এলোপাথারি গুলি চালায় ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের সময় একটি বাড়ির ছাদ থেকে বিস্ফোরক ডিভাইস ছুড়ে মারা হয়। তখন পাল্টা গুলি ছুড়তে বাধ্য হয় তারা। আগের দিন গাজা উপত্যকায় হামাসের একটি রকেট লঞ্চার এবং অস্ত্র কারখানায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
করোনার তৃতীয় ঢেউয়ে ভুগতে থাকা দক্ষিণ আফ্রিকায় গেল 24 ঘন্টায় 26,000-এর বেশি আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, কড়া লকডাউন এবং ভ্যাকসিন কার্যক্রমে করোনা সংক্রমণ বাড়ায় আতঙ্কিত হয়ে পড়ছেন জনগণ। এদিকে গেল 2 সপ্তাহে প্রায় 17 লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে পর্তুগালে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে 32,99,70,000-এর বেশি। আর ইউক্রেনে ভ্যাকসিন দেওয়ার পরপরই এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। মালয়েশিয়াতে সোমবার নাগাদ 10 লাখ ভ্যাকসিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানান, ডেল্টা ধরনের কারণে দেশটিতে পঞ্চম তরঙ্গের ভয়াবহতা দেখা দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। অপরদিকে ভারতে নতুন করে 44,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে, আর গেল 24 ঘন্টায় মারা গেছে 738। মহারাষ্ট্রে একদিনে 8 লাখের বেশি মানুষ ভ্যাকসিন পেয়েছেন। তবে ভ্যাকসিন সংকটে আছে আসাম। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সেরাটা দিতে পারলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয় সম্ভব বললেন অধিনায়ক মমিনুল হক। মেসির ঝলকে কোপার সেমিতে আর্জেন্টিনা, উরুগুয়েকে 4-2 গোলে হারিয়ে শেষ চারে কলম্বিয়া। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সালাম সালাম হাজার সালাম গানের গীতিকার ফজলে খোদা। ভোররাত 4টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। গীতিকার ফজলে খোদার জন্ম 1941 সালের 9 মার্চ পাবনা জেলায়। ছড়াকার হিসেবে লেখালেখি শুরু করেছিলেন ফজলে খোদা। দেশাত্মবোধক আধুনিক লোকসঙ্গীত লিখে তিনি প্রশংসা কুড়িয়েছেন। গীতিকার হিসেবে 1963 সালে বাংলাদেশ বেতার, 1964 সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন ফজলে খোদা। তার লেখা সালাম সালাম হাজার সালাম গানটি বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা 20 গানের মধ্যে 12তম স্থানে রয়েছে। এবারে খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মমিনুল হক। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের একমাত্র টেস্টটি শুরু হবে 7 জুলাই। তার আগে জিম্বাবুয়ের সিলেক্ট একাদশের বিপক্ষে 2 দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে রানে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সাথে রান পেয়েছেন সিনিয়র খেলোয়াড়রাও, যা স্বস্তি এনে দিয়েছে টাইগার অধিনায়ককে। সাকিব 74 ও শান্ত 52 করে আউট হন, আর সাইফ 65, মাহমুদুল্লাহ 40 রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ে ওদের হোম কন্ডিশনে সবসময় ভালো খেলে। আমার মনে হয় আমরা যদি আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি, ইনশাল্লাহ আমাদের রেজাল্ট আমাদের ফরে আসবে। আমাদের টিমে ভালোই কিছু প্লেয়ার আছে যারা ন্যাশনাল টিমে আছে। তো আমরা যদি আমাদের প্রসেসে থাকি, আমাদের সেরাটা দিই, ইনশাল্লাহ রেজাল্ট আমাদের ফেভারে থাকবে। শেষ করব হরিণ বিক্রির খবর দিয়ে। চিত্রা হরিণ বিক্রি শুরু করেছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এরই মধ্যে 70,000 টাকা করে 25টি হরিণ বিক্রি হয়েছে। হরিণ লালন পালনে আগ্রহীরা চিড়িয়াখানা থেকে কিনে নিতে পারবেন। হরিণের খাওয়া দাওয়া ও চিকিৎসার জন্য যে কোনো ধরনের পরামর্শ দেবে চিড়িয়াখানা। মাহমুদ হাসানের রিপোর্ট। জাতীয় চিড়িয়াখানায় ঢুকলেই দেখা মিলবে চিত্রা হরিণের। গায়ের ফুটফুট চিহ্ন আর মায়াবী চাহনি মন কাড়ে সবার। চিড়িয়াখানায় চিত্রা হরিণের 3টি শেড। গেল কয়েক বছরে তাদের প্রজননে শেডগুলো এখন ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এমন অবস্থায় হরিণ বিক্রি শুরু করেছে কর্তৃপক্ষ। গেল কয়েকদিনে প্রায় 25টি হরিণ বিক্রি করেছে জাতীয় চিড়িয়াখানা। যারা এখানে হরিণ কিনতে চান, পদ্ধতিটাও খুবই সহজ। আমাকে যদি এটা ইমেইলে দেয়, আমি ফিরতি ইমেইলে তাকে বলবো যে হ্যাঁ, আমার এখানে পর্যাপ্ত হরিণ আছে, আমি বিক্রি করতে পারবো। এই সনদপত্রটা বন বিভাগে জমা দিয়ে 2-1 দিনের মধ্যেই বন বিভাগ থেকে সে লালন পালনের জন্য একটা অনুমতি নিতে পারে। এই অনুমতিপত্র পাওয়ার পরে আমার এখানে আসবে, ব্যাংকের টাকা জমা দিবে, অথবা নগদ টাকাও যদি আমার অফিসে জমা দেয়, রিসিট নিয়ে যাবে, এবং সেই দিনে আমি তাকে হরিণ দুটো ডেলিভারি দেবো। একজোড়া হরিণ পালনের প্রয়োজন 15 কাঠা জায়গা। হরিণ পালনে প্রশিক্ষণও দিচ্ছে চিড়িয়াখানা।
যারা শৌখিন প্রতিপালন করে, হরিণ পালার আশা পোষণ করে, তারা যেভাবে সাড়া পাচ্ছে, আমার বিশ্বাস আগামী 10 বছরের মধ্যে হরিণটা অন্যান্য আমাদের যে সমস্ত ডোমেস্টিক অ্যানিমেল আছে তাদের মতো হয়ে যাবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে 4 মাস ধরে চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ। এর ফলে স্বাভাবিক বন্য পরিবেশে বেড়ে উঠছে সব প্রাণী। প্রজনন বৃদ্ধি পাওয়ায় ধারণ ক্ষমতার অতিরিক্ত প্রাণী বিক্রির সিদ্ধান্ত নেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি, একদিনের রেকর্ড মৃত্যু 153, শনাক্ত 8,500 ছাড়িয়েছে, অক্সিজেন সংকটের আশঙ্কা। লকডাউনেও সড়কে যানবাহনের চাপ, অকারণে বের হচ্ছে অনেকে। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ, কর্তৃপক্ষের নির্দেশ বলে দায় সারছেন সবাই। বৃষ্টি থাকবে আরও কয়েকদিন, বাড়ছে নদ নদীর পানি, আকস্মিক বন্যার আশঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।